এইবার দেখো বিজ্ঞানী নিলস বোর তিনি কি করলেন, তিনি ফিল্ডে এলেন। ফিল্ডে এসে কি করলেন না, উনি কতগুলো কথা বললেন যেগুলোকে আমরা বলি বোরের স্বীকার্য বিষয়। এখন বোর কাদের নিয়ে কাজ করেছিলেন? রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু বোরের মাথায় রয়েছে। উনি করলেন কি, যে সমস্ত মৌলের একটা ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে, সেই মৌল বা যে আয়নগুলো যাদের একটা ইলেকট্রন বাইরে রয়েছে, তাদের ক্ষেত্রে উনি এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। উনি কাদের ক্ষেত্রে করলেন? ধরো H11, অর্থাৎ হাইড্রোজেনকে নিয়ে করলেন। তারপরে ধরো হচ্ছে গিয়ে He+, মানে এর দুটো ইলেকট্রন ছিল, একটা বেরিয়ে গেছে, একটা রয়েছে। তারপরে কে? Li+2, মানে তিনটে ইলেকট্রন ছিল, দুটো বেরিয়ে গেছে। নিউক্লিয়াসের বাইরে একটা করে ইলেকট্রন রয়েছে। সুতরাং এদের ক্ষেত্রে বোর এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন এই পরমাণু গঠন সংক্রান্ত। উনি কতগুলো স্বীকার্য বিষয় দিলেন। স্বীকার্য বিষয় বলছে, প্রথমেই কথা বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো স্থির এবং স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি স্থির ও স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। কক্ষপথটা কি? কক্ষপথ হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্র করে যে পথটা ফলো করছে, অনুসরণ করছে ইলেকট্রনগুলো, তাকে বলা হচ্ছে কক্ষপথ। এইখানে একটা কথা বলা আছে, দেখবে, স্থির ও স্থায়ী। স্থির মানে কি না, যে পথটা ঘুরছে সেই পথটা তো আর রড বালি সিমেন্ট দিয়ে তো আর তৈরি নেই, সেইটা কিন্তু স্থির। স্থির মানে কি, নিউক্লিয়াসের কাছেও আসছে না, নিউক্লিয়াস থেকে দূরেও যাচ্ছে না, যার জন্য ওটা স্থির এবং স্থায়ী। প্রশ্ন যে কেন? কারণটা হচ্ছে যে তুমি জানো, যখন বৃত্তাকার পথে কেউ ঘোরে, ধরো তুমি একটা বাসের মধ্যে বসে আছো, একটা সিটে বসে আছো, একলা বসে আছো, হঠাৎ বাসটা যখন টার্ন নেবে তখন তুমি দেখবে তুমি যেন একটু বাইরের দিকে ঠেলে যাচ্ছে, কিন্তু তোমাকে তো কেউ ঠেলছে না। তার মানে একটা কথা ঠিক, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার ওপর বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে। তাহলে যে ইলেকট্রনটা এই বৃত্তাকার পথে ঘুরছে, সেই ইলেকট্রনটার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে। এটা হচ্ছে অপকেন্দ্র বল। তার মান হচ্ছে গিয়ে, তোমরা পড়বে ফিজিক্সে, mv²/r, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ইলেকট্রনটা দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে একই পথে ঘুরছে এবং একই গতিবেগ নিয়ে ঘুরছে। কেন? দেখো, নিউক্লিয়াসে রয়েছে কি? প্রোটন। তাহলে কুলম্বিক অ্যাট্রাকশন, মানে কুলম্বের যে আকর্ষণ বল, দুটো ভিন্ন আধানের মধ্যে যে আকর্ষণ বল বিপরীত আধানের মধ্যে, সেটা কুলম্বের ফর্মুলা হচ্ছে তাহলে ZE/E/r²। জেড মানে পরমাণু ক্রমাঙ্ক। যদি দুটো প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের নিট চার্জ হচ্ছে 2e, আর এইখানে ইলেকট্রন একটা আছে বোরের তত্ত্ব অনুসারে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। সেটা কোন দিকে? তার ডিরেকশনটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে। তাহলে এই দুটো পরস্পরকে কাউন্টার ব্যালেন্স করছে, মানে ওরা প্রশমিত করছে, যার জন্য ইলেকট্রনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এই পথেই ঘুরছে এবং গতিবেগটা নির্দিষ্ট। কেন? দেখো না, যদি ZE²/r² ইকুয়াল টু mv²/r হতে হয়, তাহলে ভিটাকে কনস্ট্যান্ট হতে হবে, যার জন্য নির্দিষ্ট বেগ নিয়ে নির্দিষ্ট পথে কন্টিনিউয়াসলি ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য এই পথগুলোকে বলা হচ্ছে তোমার স্থির এবং স্থায়ী বৃত্তাকার কক্ষপথ। নেক্সট, এরপরে দেখো, উনি আরেকটি কথা বললেন যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর
সরল গুণিতক। বলছে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ। এখন তোমরা এতদিন যা পড়ে এসছো সেটা হচ্ছে রৈখিক ভরবেগ, কারণ কোনো একটা নির্দিষ্ট দিকে তোমার সরণ যেটা হচ্ছে একক সময় সেটাকে বেগ বলেছো, তাহলে যেটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর সেটাকে বলা হচ্ছে তোমার রৈখিক বেগ। কিন্তু কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কি ব্যাপারটা একটুখানি বলে দিই। ধরো এইটা হচ্ছে গিয়ে বৃত্তাকার পথ, এইখানে কোনো একটা বস্তুকণা এ আছে, এখানে বি, তাহলে এ থেকে বি এই যে পথে ঘুরছে, তাহলে এইখানে তার কৌণিক সরণ কত? এই যে সরণটা ঘটলো কোন ভেতরে, কোন মানে কেন্দ্রে, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ হচ্ছে সমান থিটা, এবং এ থেকে বিতে পৌঁছতে সময় লেগেছে কত? টি সেকেন্ড। তাহলে তার কৌণিক বেগ কত? ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে বৃত্তাকার পথে যেহেতু ইলেকট্রনটা ঘুরছে তার ক্ষেত্রে নিশ্চিতভাবেই কৌণিক বেগ রয়েছে, আর ইলেকট্রন একটা ভর রয়েছে, সুতরাং তার কৌণিক ভরবেগ থাকবেই। সুতরাং আমরা বলতে পারি যে কৌণিক ভরবেগ যেটা বলছে mvr বলছে যে সরল গুণিতক nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। 6.6 × 10⁻27 এটা হচ্ছে গিয়ে তোমার প্লাঙ্কের ধ্রুবক। পাই ব্যাপারটা বোঝো। এন, হোয়াট ইজ এন? একে বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। খুব ইন্টারেস্টিং কেস। নতুন একটা টার্মের সঙ্গে পরিচিত হতে হবে, যেটাকে বলে যে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি একটু সিম্পলিফাই করি। আমি ইলেকট্রনের কথা ছেড়ে দিলাম। ধরো তোমাকে আমি চিনতে চাইছি, তোমাকে চিনতে চাইলে তোমাকে প্রথমে কি জিজ্ঞাসা করবো? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোন ক্লাসে পড়ো, কোন কলেজে পড়ো, এই সবগুলো জানতে চাইবো। তারপরে তোমাকে চিনতে গেলে এই যে প্রত্যেকটা প্রশ্ন করছি, এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তোমার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার, রাইট? ঘটনা হচ্ছে আমি অবপারমাণবিক কণিকা ইলেকট্রন তারা কোথায় আছে, কেমন আছে, সেই অবস্থানে তার বেগ কত, ত্বরণ কত, সরণ কত, আমি এইগুলো জানতে চাইছি তার সম্পর্কে। তাহলে ইলেকট্রন সম্পর্কে চেনার জন্য যে সমস্ত ডেটা বা উপাত্তগুলো প্রয়োজন হবে, সেই ডেটাগুলোকে বলা হবে এক একটা কোয়ান্টাম সংখ্যা। এদের জন্য মূলত তোমাদেরকে যখন অ্যাটমিক স্ট্রাকচার শেষ করব দেখবে 4টে কোয়ান্টাম সংখ্যা দরকার, 4টে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি না, ইলেকট্রনের অবস্থান, তার বেগ, তার ত্বরণ, তার সরণ কত জানার জন্য আমার যে যে উপাত্তের প্রয়োজন হয় বা ডেটার প্রয়োজন হয় তাদেরকে এক একটা কোয়ান্টাম সংখ্যা বলে। প্রথম হচ্ছে গিয়ে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন বলেছিলাম, এন এর মান হচ্ছে গিয়ে 1 2 3 4 and onwards, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি কি বিষয়কে নির্দেশ করছে সেইটা আমার জানার খুব প্রয়োজন, কারণ আমি চিনতে চাইছি ইলেকট্রনগুলোকে কোথায় আছে, কেমন আছে, তার বেগ কত, ত্বরণ কত, সরণ কত, কতটা দূরত্ব রয়েছে, এইসব জানার জন্য আমার কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি কি জানতে পারি? একে জানতে পারি, 1 নম্বর যেটা জানতে পারি সেটা হচ্ছে কি না কোন কক্ষে ইলেকট্রন আছে। যদি এন এর মান 1 হয়, ওই যে তোমরা মাধ্যমিকে পড়েছিলে কে এল এম এন এসব কক্ষগুলো, ওই প্রত্যেকটা কে কক্ষের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1, এল এর 2, এইরকম ভাবে আমরা গিয়েছিলাম। তাহলে আমি যদি বলি এন এর ভ্যালু 1, তার মানে বলবো ইলেকট্রনটা কত নম্বর কক্ষে আছে? 1 নম্বরে আছে। এন এর ভ্যালু যদি 2 বলি তাহলে হচ্ছে ইলেকট্রনটা 2 নম্বরে কক্ষে আছে। তাহলে কোন কক্ষে ইলেকট্রন আছে সেটা জানার জন্য আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। বেশ, 2 নম্বর, কক্ষটি নিউক্লিয়াস থেকে কতটা দূরত্বে আছে। কক্ষটি কতটা দূরত্বে আছে নিউক্লিয়াস থেকে, কতটা দূরত্বে আছে, তার মানে আর
বা যদি বলা হয় পরমাণুর ব্যাসার্ধ কত, তাহলে সেই পরমাণুর ব্যাসার্ধ মানেই হচ্ছে গিয়ে ইলেকট্রনটা যে কক্ষে রয়েছে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব। সেইটা মাপার জন্য আমরা একটা সমীকরণ ব্যবহার করি। কি করে এলো না এলো এটা তোমাদের এখানে নেই, নিটে পড়তে গেলে অবশ্যই লাগবে। ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। পরিচয়গুলো করিয়ে দিই। এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে একটা ইলেকট্রনের ভর, জেড হচ্ছে গিয়ে পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে ইলেকট্রনের আধান। আর এনটা কি? এন মানে কত নম্বর কক্ষে ইলেকট্রনটা রয়েছে। তাহলে এন হলো কত নম্বর কক্ষে ইলেকট্রনটা রয়েছে। তাহলে আমি যদি এন এর মানটা জানতে পারি, বাকিগুলো সবই দেখো কনস্ট্যান্ট। যদি আয়নটা বা পরমাণুটা যদি নির্দিষ্ট হয়, তাহলে অবশ্যই আর এর ভ্যালুটা ডিপেন্ড করছে কি? এন এর উপর। সুতরাং পরমাণুর ব্যাসার্ধ বা ওই কক্ষটার ব্যাসার্ধ কতটা সেইটা আমরা জানতে পারবো। ফর এক্সাম্পল, ধরো আমি একটা তোমাকে অঙ্ক দিয়েছি, আমি বললাম এইচ পরমাণু এবং এইচই প্লাস আয়নের ব্যাসার্ধের তুলনা কর। মনে করো ইলেকট্রনটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করে, একই কক্ষে অবস্থান করে, একই কক্ষে অবস্থান করে। ভেরি সিম্পল। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাসার্ধ যেটা, সেটাকে আমি লিখছি কেমন করে? তাহলে আর এইচ ইকুয়াল টু, সে ধরো এন তম কক্ষে রয়েছে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, রাইট? তাহলে আর এইচ প্লাস জেড, জেড এর মান কত? এইচ প্লাস। অর্থাৎ হিলিয়াম আয়নের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কটা আছে? দুটো, 2 ইন্টু স্কোয়ার। তাহলে আমি যদি দুজনের মধ্যে কম্পেয়ার করি, তাহলে আর এইচ বাই আর এইচ প্লাস দ্যাট ইকুয়াল টু 2, দ্যাট মিনস আর এইচ ইকুয়াল টু 2 আর এইচ প্লাস। তার মানে বলতে পারি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং হিলিয়াম আয়নের ব্যাসার্ধের হচ্ছে কি? দ্বিগুণ। ধরে নেওয়া হয় দুজনের ক্ষেত্রে ইলেকট্রন একই কক্ষে অবস্থান করছে। বেশ, এইবার দেখো কক্ষের শক্তি, অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষে ঘুরে বেড়াচ্ছে সেই কক্ষের শক্তিগুলোর মান নির্ণয় করতে হবে। কারণ বোর বলেই ছিল যে ইলেকট্রনগুলো যখন যে কক্ষে থাকবে তখন সেই কক্ষের শক্তি সে বহন করবে। তাহলে কক্ষের শক্তি যদি আমাকে বার করতে হয়, তাহলে ওই কক্ষে থাকা ইলেকট্রনের শক্তি বার করলেই সেই কক্ষের শক্তিটা বেরিয়ে আসবে। তাহলে সেই শক্তির যে সমীকরণটা, সেই শক্তির সমীকরণটা হচ্ছে E ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, রাইট? এখন তুমি বলবে স্যার এই একটা নেগেটিভ সাইন চলে এলো, এটা কি করি? আরাম দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যেগুলো ঘুরছে, এই ইলেকট্রনটা দুরকম শক্তি আছে। একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকার জন্য স্থিতিশক্তি আছে, এবং ইলেকট্রনগুলোর গতিবেগ থাকার জন্য হচ্ছে গিয়ে একটা শক্তি রয়েছে যেটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই দুটো শক্তি যখন আমি যোগ করে নেট টোটাল এনার্জিটা বার করব, সেই টোটাল এনার্জিটা সিম্বলটা হয়ে যাবে তোমার কি? নেগেটিভ, যার জন্য এখানে নেগেটিভ সাইনটা আসে। তো এই নেগেটিভ সাইনটা এসে আমার কি সমাধান করেছে দেখো ভালো করে। আমি যদি বলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম সব বিভিন্ন কক্ষ আছে বৃত্তাকার, দেখো এখানে যদি মাইনাসটা না থাকতো, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করছি ঋণাত্মক চিহ্নের সার্থকতা বা তাৎপর্যটা কি,
তাৎপর্য হচ্ছে যে এই মাইনাস চিহ্নটা ধরো নেই, তাহলে মাইনাস চিহ্নটা যদি না থাকে তাহলে এন এর মান যদি বাড়ে, অর্থাৎ হরের মান যদি বাড়ে, তাহলে এর মানটা কি হবে? কমবে। তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরের কক্ষে যাবে তাদের শক্তি ক্রমশ কি হবে? কমতে আরম্ভ করবে। কিন্তু যেহেতু মাইনাস সাইনটা রয়েছে, মাইনাস সাইনটা নির্দেশ করছে মাইনাস কমা মানে কি? বাড়া। তাহলে যেমন ধরো -2 আর -3 কোনটা বেশি? -2 বেশি। তার মানে এটা মাইনাস সাইনটা এটাই নির্দেশ করলো যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরের কক্ষে যাবে সেই কক্ষের শক্তি ক্রমশ বাড়বে। ক্লিয়ার? এখন মাইনাসটা এলো কোথা থেকে? তার কারণটা আমি তোমাকে বলেছি যে ইলেকট্রনগুলো স্থিতিশক্তি গতিশক্তি যোগফলটা যখন করলাম তখন দেখলাম নেগেটিভ সাইনটা চলে এসছে। ওকে, নেক্সট। এরপরে দেখো এই বোরের তত্ত্ব অনুসারে বলছে যে এই রকম যে কক্ষগুলো রয়েছে, তাহলে দূরের কক্ষে শক্তি বেশি আর নিচের কক্ষে শক্তি কম। আর ইলেকট্রন যখন যে কক্ষে থাকবে তখন সেই কক্ষের শক্তি সে হচ্ছে গিয়ে বহন করবে। ধরো ইলেকট্রন আছে এইখানে, উচ্চ শক্তি স্তরে রয়েছে, সেই ইলেকট্রন যখন জাম্প করে নিচের শক্তি স্তরে নামবে তাহলে এর থেকে শক্তি কম। তো তার মানে এই ইলেকট্রন যখন এই কক্ষে থাকবে তখন এই কক্ষের শক্তি বহন করবে। তাহলে এই যে এক্সেস এনার্জি, এই এক্সেস এনার্জিটা কি করবে? তারা ছেড়ে দেবে। কিসের আকারে ছাড়বে? আলোর আকারে ছাড়বে। এর ফলে তৈরি হবে এমিশন স্পেকট্রাম বা হচ্ছে গিয়ে নিঃসরণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী তার মানে উচ্চ শক্তির স্তর থেকে যখন নিম্ন শক্তির স্তরে নামবে তখন নিঃসরণ বর্ণালী। আবার দেখো যখন ইলেকট্রন নিম্ন শক্তির স্তর থেকে উপর শক্তির স্তরে যখন যাবে, তার মানে সে তো আর এমনি যাবে না, তাকে বাইরে থেকে কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। সেই শক্তি যে প্রয়োগটা করতে হবে সেইটাকে বলা হচ্ছে, সেই শক্তিটা যেটা প্রয়োগ করতে হবে সে এই শক্তি প্রয়োগের সময় একটা ঘটনা ঘটায় যেটাকে বলা হচ্ছে, ওরা দেয় শোষণ বর্ণালী। আমি ব্যাপারটা আর একটু পরিষ্কার করি। এর এক্সাম্পল হচ্ছে ফর্নহপার রেখা। ফর্নহপার রেখা রেখা ফর্নহপার রেখা বর্ণালী। নিঃসরণ বর্ণালীর উদাহরণ যেমন ওই যে আতশবাজি পোড়ানোর সময় বা হচ্ছে গিয়ে শিক্ষা পরীক্ষা করার সময় যে কালার গুলো বেরোয় সেগুলো সবই হচ্ছে নিঃসরণ বর্ণালী। সব ব্যাখ্যা করব। শোষণ বর্ণালীটা ফর্নহপার রেখা, এটা একটু ব্যাখ্যা করি। ধরো আমি এইখানে এই পরমাণুটা রয়েছে, আমি যখন এখান দিয়ে ধরো 7টা রং পাঠাচ্ছি, 7টা রঙের একটা আলো, সে ধরো সাদা আলো পাঠাচ্ছে, এইখানে ওই মৌলটা রয়েছে, ইলেকট্রন এখানে আছে। এইটা পাঠানোর সময় ইলেকট্রনটা উত্তেজিত হয়ে এখানে গেল। কেন গেল? না একটা নির্দিষ্ট আলোকে শোষণ করে সে হচ্ছে গিয়ে উচ্চ শক্তি স্তরে চলে গেল। তাহলে কি হলো? এখানে যে 7টা ছিল, 7টার পরিবর্তে আমরা কটা পেলাম? একটা কম। তাহলে এই যে জায়গাটায় আলোটা রইল না, সেই জায়গাটা কি হলো? ব্ল্যাক হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তাহলে এই যে বর্ণালীটা, এই বর্ণালীটাকে বলা হচ্ছে তোমার শোষণ বর্ণালী, কারণ ওকে শোষণ করে নিয়েছে। ঠিক তেমনি বলছে বিজ্ঞানী ফর্নহপার দেখে যে সূর্য থেকে যে সাদা আলোটা বেরিয়ে আসে, 7টা রং থাকার কথা, 7টার মধ্যে হচ্ছে কোনো জায়গাগুলো দেখা গেছে এরকম মাঝে মাঝে কালো কালো রয়েছে। তার মানে সূর্য থেকে বেরোনোর সময় বাইরে যে হচ্ছে গিয়ে গ্যাসীয় মণ্ডল রয়েছে, সেই গ্যাসীয় মণ্ডলে কিছু মৌল ওই শক্তিগুলোকে শোষণ করে তাদের ইলেকট্রন উত্তেজিত স্তরে গেছে। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফর্নহপার। একে বলা হচ্ছে ফর্নহপার রেখা। দেখো এই পিকচার অনুযায়ী তোমাকে ফর্নহপার রেখা দেখালাম, যে ফর্নহপার রেখা হচ্ছে শোষণ বর্ণালীর একটা এক্সাম্পল। আর বাকিগুলো যেগুলো নিঃসরণ বর্ণালী তার উদাহরণ দিয়েছিলাম কেমন না, যেগুলো হচ্ছে আতশবাজি। আমি এই সম্পর্কে দুটো কথা বলে নিই। ধরো তুমি যখন
বাজি পোড়ানো দেখো বিভিন্ন বর্ণের বাজির ক্ষেত্রে বা তুবড়ি বিভিন্ন বর্ণ তৈরি করে। ধরো তোমার মনে হলো যে যিনি তৈরি করছেন তাকে বললেন কাকু একটা মানে তুবড়ি তৈরি করুন যেটা হচ্ছে গিয়ে সবুজ কালার তৈরি করুন। তখন উনি বলেন ঠিক আছে করে দেবো। উনি করলেন কি না বারুদের সঙ্গে কপার সালফেট মিশিয়ে দিলেন। তুমি বললে যে কচি কলা পাতার রং বেরোবে এরকম তুবড়ি তৈরি করুন। উনি করলেন কি এখানে বেরিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলেন। তুমি বললে যে একদম ইটের মতন গাঢ় লাল রং বার করবে না ওটা করুন স্ট্রনসিয়াম ক্লোরাইড দিয়ে দিলে। তুমি খেয়াল করে দেখো এই যে বিভিন্ন বর্ণগুলো তৈরি হচ্ছে তার জন্য কিন্তু বিভিন্ন কম্পাউন্ড ইউজ করছে, তার মধ্যে যে মেটালগুলো ব্যবহার করছে মেটালগুলো আলাদা আলাদা হচ্ছে। কাকু কিন্তু জানেন না যে এই কালারগুলো কি কারণে হচ্ছে। উনি জানেন এইটা দিলে এটা হয়, ওটা দিলে ওটা হয়। ব্লুইশ হোয়াইট মানে চুনকাম করা রং দিতে গেলে এমনি লেড নাইটেড দিয়ে দিচ্ছেন, কিন্তু উনি জানেন না। কিন্তু তোমাদেরকে জানতে হবে কেন হয়। এগুলো সবই হচ্ছে গিয়ে নিঃসরণ বর্ণালীর উদাহরণ। কেন কি তুবড়ির মধ্যে যে মশলাটা রাখা আছে মশলার সঙ্গে তুমি যখন ওই লবণটা দিচ্ছ সেই লবণের যে ক্যাটায়নটা রয়েছে সেই ক্যাটায়নের যে নিচের শক্তি স্তরে ইলেকট্রনগুলো রয়েছে তুবড়ির মধ্যে যখন টেম্পারেচার খুব বাড়ছে তখন এই নিচের শক্তি স্তরের ইলেকট্রনগুলো ভেতরেই ওরা উচ্চ শক্তি স্তরে চলে গেল। কারণ বারুদ পোড়ার জন্য যে শক্তিটা তৈরি হয়েছে সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন ভেতরেই ওই এটার ভেতরেই উচ্চ শক্তি স্তরে চলে গেল। যাওয়ার পর যখন এরা ভেপোরাইজ করলো, ভেপোরাইজ মানে হচ্ছে কি গর্ত দিয়ে বাইরে বেরিয়ে চলে এলো, তখন এই উত্তেজিত ইলেকট্রনটা করলো কি দেন ইট রিটার্নস ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। সেটা বাইরে যাওয়ার পর কি করলো না এইখান থেকে পুনরায় আবার নিচেই নেমে চলে এলো। কারণ উত্তেজিত অবস্থায় কেউ বেশি দিন থাকতে পারে না, তাকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হয়। এই যে ফিরে এলো, তাহলে এই আসার সময় এই যে এক্সেস এনার্জি বা অতিরিক্ত এনার্জি নিয়েছিল ভেতর থেকে সেই এনার্জিটা কি করলো ওরা ছেড়ে দিল। এই এনার্জিটা ছেড়ে দিল কি একটা নির্দিষ্ট কক্ষ থেকে একটা নির্দিষ্ট কক্ষে নামার পরে নির্দিষ্ট পরিমাণ শক্তি বার করলো এবং নির্দিষ্ট পরিমাণ শক্তিটাকে তোমার নির্দিষ্ট বর্ণের আলো হিসেবে বেরোলো। কারণ তুমি জানো এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, নিউ হচ্ছে গিয়ে কি কম্পাঙ্ক, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো বার করলো যার জন্য নির্দিষ্ট বর্ণ তৈরি করলো। তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে তোমার নিঃসরণ বর্ণালী এক্সাম্পল। আরেকটি জিনিস তোমাদের 11-এ প্র্যাকটিক্যালে যেটা করতে হবে সেই সংক্রান্ত বিষয় আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। সেখানেও এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা মৌলগুলো যে ক্যাটায়নগুলোকে ডিটেক্ট করতে হয় সেইগুলোকে আমরা করি। যেমন ধর আমি বলছি তোমাকে, আমি বললাম যে একটা স্যাম্পল দিয়ে দিলাম, দিয়ে বললাম এর বেসিক রেডিক্যাল কি আছে। বেসিক রেডিক্যাল মানে ক্যাটায়ন কে আছে। ধরো আমি বলছি যে কপার আয়ন আছে, কি লেড আয়ন আছে, কি স্ট্রনসিয়াম আয়ন আছে বা বেরিয়াম আয়ন আছে। এইগুলোকে আমার চিনতে হবে। কি করে চিনব না, আমি কি করি যে একটা ওয়াচ গ্লাস নিই, ওয়াচ গ্লাসের মধ্যে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই আর দেওয়া থাকে আমাকে একটা প্লাটিনাম ওয়্যার। প্লাটিনাম ওয়্যারটা কেমন, প্লাটিনাম ওয়্যারটা বলছে কাঁচের একটা দণ্ডের মধ্যে একটা প্লাটিনাম তার ঢোকানো থাকে। প্লাটিনাম কেন না, প্লাটিনাম হচ্ছে এমন একটা মেটাল যেটা সাধারণত কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কি করব প্রথমে ওই প্লাটিনাম দণ্ডটিকে আমি প্রথমে কি করবো না ঘন HCl এ ডোবাবো। ডোবানোর পর আমাদের যে ওই বুনসেন বার্নার রয়েছে, বুনসেন বার্নারের যে ফ্লেমটা, ফ্লেমের মুখে ধরবো। এরকম কয়েকবার ধরার পর কি করব না যদি ওর মধ্যে অন্য কোনো মেটাল যদি থাকে, ধরো এটা হচ্ছে বুনসেন বার্নারের ফ্লেম, প্লাটিনাম দণ্ডটাকে আমি ধরলাম, প্লাটিনাম দণ্ডের এইখানে যখনই ধরলাম ওদের দেখলাম কোনো কালার দিল না সেরকম, তখন আমি বুঝলাম প্লাটিনাম দণ্ডটা পরিষ্কার হয়ে আছে। তারপরে কি করব না এখানে যে স্যাম্পেলটা রয়েছে আর এখানে ধরো স্যাম্পেল, এখানে হচ্ছে গিয়ে ঘন HCl, আমি কি করব
আমি করব কি, এই প্লাটিনাম দণ্ডটাকে প্রথমে HCl এ ডোবাবো। HCl এ ডোবানোর পর আমি স্যাম্পেল একটু টাচ করিয়ে নেবো, তাহলে কিছুটা স্যাম্পেল লেগে গেল। নেওয়ার পর আমি করলাম কি না, আমি পুনরায় এইটাকে নিয়ে এসে এই প্লাটিনাম দণ্ডটাকে এই ফ্লেমে আবার ধরলাম। যখনই ফ্লেমে ধরলাম তখন দেখলাম এর একটা নির্দিষ্ট কালার দেখাচ্ছে। যেমন কপার আয়ন থাকলে সবুজ দেবে, বেরিয়াম আয়ন থাকলে কচি কলা পাতার রং দেবে, লেড আয়ন থাকলে তোমার ব্লুইশ হোয়াইট কালার দেবে, স্ট্রনসিয়াম থাকলে হচ্ছে ব্রিক রেড দেবে, যেটা হচ্ছে গিয়ে পারসিস্ট করবে। এই রকম থাকলেই বুঝে যাব যে স্যার আপনি আমাকে যে ইনঅর্গানিক স্যাম্পলটা দিয়েছেন তার মধ্যে আমার রয়েছে কে না মেটাল আয়ন হিসেবে এ রয়েছে। এখন এর মানে মূল ফাংশনটা কি, ভিতরে মানে কি হচ্ছে? ভিতরে হচ্ছে যেটা, এগুলো সবই হচ্ছে নিঃসরণ বর্ণালী। মানে যখন আমি স্যাম্পেলটা নিয়ে যখন ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করলো, তুমি জানো যে যে কোনো মেটাল ক্লোরাইড গুলোই হচ্ছে ভেপোরাইজ করে। কারণ ওই যে বললাম, ভেপোরাইজ করে না বেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কালার দেখাবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ফ্লেমের মধ্যে থাকবে নিচের শক্তি স্তরে ইলেকট্রন অপরের শক্তি স্তরে যাবে, কিন্তু যখন ভেপোরাইজ করে সাধারণ অবস্থায় ফিরবে তখন সেই ইলেকট্রন আবার আগের অবস্থায় ফিরতে হবে। আগের অবস্থায় ফিরলে তবেই তো সে কি করবে, শক্তিটা ত্যাগ করবে, আর তখনই তো কালার দেখাবে। সেইভাবে চিনে নেবো। যার জন্য আমরা অবশ্যই ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি। তাহলে মেটাল এবং HCl মেটাল ক্লোরাইড করলো, মেটাল আয়নের নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গেল এবং সেখান থেকে কি করলো, এই মেটাল ক্লোরাইড বাষ্পীভূত হলো, সেই উচ্চ শক্তি স্তরের থেকে ইলেকট্রন আবার স্বাভাবিক স্তরে নেমে এলো এবং যে শক্তিটা গ্রহণ করেছিল সেটাকে ত্যাগ করলো কিসের আকারে, ইন দ্য ফর্ম অফ লাইট, আলোর আকারে ত্যাগ করলো। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম বর্ণ সৃষ্টি করবে। বুঝে গেল? তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে নিঃসরণ বর্ণালীর এক্সাম্পল। বেশ, এইবার দেখো, আমরা শক্তি সংক্রান্ত যখন তত্ত্বে চলে এলাম তখন একটা কক্ষ থেকে আর একটা কক্ষে নামার সময় কি পরিমাণ শক্তি ত্যাগ করবে এবং তার সংক্রান্ত যে সমীকরণ সেটা প্রতিষ্ঠা করব। ধরো আমি বলছি এইটা ধরো এইটার নাম হচ্ছে N1 আর এটার নাম হচ্ছে গিয়ে N2 কক্ষ। ইলেকট্রনটা যখন এই কক্ষে ছিল, N2 তে ছিল, তখন তার শক্তি কত? তখন তার শক্তি ধরে নিচ্ছি আমি E2 -2 পাই স্কোয়ার M Z স্কোয়ার e⁴ বাই N2 স্কোয়ার H স্কোয়ার, রাইট? যখন E1 ধরবো তখন কত? রাইট? তাহলে যখন ওইখান থেকে এইখানে নামবে তাহলে কি হবে, শক্তি ছাড়বে। তাহলে কতটা ছাড়বে দেখো, যে শক্তিটা ছাড়বে সেই শক্তিটার মান হবে E2 - E1 দ্যাট ইকুয়াল টু, তাহলে এটা থেকে এটা মাইনাস 2 পাই স্কোয়ার M (1 by N1 square minus 1 by N2 square), রাইট? এই পরিমাণ শক্তি হচ্ছে কি ওরা ত্যাগ করবে। তাহলে প্ল্যাঙ্কের ইকুয়েশন যে এনার্জিটা ওরা লিবারেট করছে, ছাড়ছে, সেটা কিসে দাঁড়াচ্ছে? এই সমান কত? H নিউ। তাহলে যে শক্তিটা ছাড়ছে সেই শক্তিটা আলোর আকারে ছাড়ছে এবং তার কম্পাঙ্ক হচ্ছে নিউ। নিউটা বিভিন্ন আলোর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তার মানে এই এনার্জি ডিফারেন্সটা যদি আলাদা আলাদা হয় তাহলে হচ্ছে গিয়ে নিউগুলো আলাদা আলাদা হবে, মানে নির্গত আলোকের বর্ণগুলো আলাদা আলাদা হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, সেটা আমি করতে পারি H নিউ
তাহলে নিউ ইকুয়াল টু কত? এইবার দেখো, যদি মৌলটা হাইড্রোজেন হয় তাহলে মৌল হাইড্রোজেন, তার আগে আর একটা কথা বলে নি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আমাকে বার করতে হবে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে 1/λ বার, 1/λ, দ্যাট মিনস ল্যামডা বার, এটা বার করতে হবে। তুমি জানো কি, সি যদি আলোর গতিবেগ সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, তাহলে নিউ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা ইকুয়াল টু দিস, তাহলে 1/λ ইকুয়াল টু কত হচ্ছে? রাইট? যদি এটা 1/λ মানে কি তরঙ্গ সংখ্যা, দ্যাট ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বার। যদি মৌলের পরমাণুটা হাইড্রোজেন হয়, হাইড্রোজেন যদি হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে? 1। দেন I can write this reaction equation in this form, 2 pi square m e to the power 4 by ch cube, right? তুমি তাকিয়ে দেখো এইখানে যে টার্মগুলো ইউজ করে আছে, all these terms that has been used here, all are constant in case of hydrogen atoms. Then this value of this constant is depicted as, মানে এটাকে প্রকাশ করা হয় RH। কি দাঁড়ালো? RH into 1/n1 square minus 1/n2 square। এই RH কে বলা হচ্ছে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে, এর নির্দিষ্ট মানটা থাকার জন্য কি হয়েছে, আমাদের এই তরঙ্গ সংখ্যার মানগুলো শুধু n1 আর n2 মান জানা থাকলে কে কত তরঙ্গ সংখ্যার আলো বার করছে সেটা আমি ইজিলি বার করতে পারবো। দেখো এর মানটা হচ্ছে, রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 109678। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট এর ভ্যালুটা হচ্ছে 109678 সেন্টিমিটার টু দি পাওয়ার -1। দিস ইজ রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমার n1 n2 এর ভ্যালু জানা থাকলে কোন ধরনের আলো এরা বার করছে সেই ধরনের আমি বার করতে পারবো, যে তার তরঙ্গ সংখ্যাগুলো কত, তার কালারগুলো কি কি হবে। বেশ, এইবার দেখো একটা প্রশ্ন তোমার সামনে রাখছি। বলছে হাইড্রোজেন পরমাণু H পরমাণুর আয়নীভবন বিভবা, দ্যাট মিনস আয়োনাইজেশন পোটেনশিয়াল, বিভবের মান -13.6 ইলেকট্রন ভোল্ট, রাইট? H পরমাণুর আয়নীভবন বিভবের মান -13.6 ইলেকট্রন ভোল্ট। Then what would be the value of ionization potential of He+? এর আইপির ভ্যালু কত, আয়োনাইজেশন বা আয়নীভবন বিভবের মান কত, মান কত ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়নীভবন বিভব মাধ্যমিক এখানে একটা পড়ে এসছে কি না, বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে যে শক্তি তোমাকে বাইরে থেকে দিতে হচ্ছে সেটা তার আয়নীভবন বিভব। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য one electron from outermost cell for being the formation of unipositive cation, সেটাকে বলা হচ্ছে তোমার তার আয়নীভবন বিভব। আমি এখানে উল্টো বলবো যে অসীম দূরত্ব থেকে, তাহলে এর ক্ষেত্রে শক্তি তোমরা যেটা পড়েছো তাতে শক্তি দিতে হচ্ছিল। এখন আমি কনসেপ্ট একটু উল্টো নেবো, কিরকম
না অসীম দূরত্বের কক্ষ থেকে ইলেকট্রন 1 নম্বর কক্ষে নামার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করবে, তাহলে এখানে শক্তি কিন্তু ছাড়ছে, যার জন্য দেখো সাইনটা আমি মাইনাস দিয়েছি। তার মানে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বের কোন কক্ষ থেকে 1 নম্বর কক্ষে নামছে। তাহলে আমি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিষয়টাকে আমি একটুখানি গুরুত্ব দিই, তাহলে কি ছিল আমার? তাহলে E2 মাইনাস E1, এইটা হচ্ছে কিনা ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি অফ দ্য সেল হুইচ ইজ বিলঙ্গিং টু দ্য ইনফিনিটি পজিশন। আরেকটা কি করছিল, সেটা হচ্ছে 1 নম্বর পজিশনে, ওখান থেকে নামছে। তাহলে তার ক্ষেত্রে কি দাঁড়াবে না আর এইচ কত 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, রাইট? তাহলে দেখো 1 বাই ইনফিনিটি মানে কি 0, তাহলে দ্যাট ইকুয়াল টু দাঁড়িয়ে যাচ্ছে 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার। এইটা হচ্ছে গিয়ে তোমার -13.6। আমি এর ভ্যালু একটা পেয়ে গেলাম, কিন্তু আমি চেয়েছি কার? He প্লাসের। তাহলে He প্লাসের ক্ষেত্রে E2 মাইনাস E1 কত? E2 মাইনাস E1 দ্যাট ইকুয়াল টু হচ্ছে 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার। তাহলে এখানে জেড কত? 2 মানে কত? 2 স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, রাইট? খেয়াল করে দেখো, এর ভ্যালু 1, এর ভ্যালু 0, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 4 ইন্টু 2 পাই স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার। তাহলে এটা মানেই কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্যাট ইকুয়াল টু হবে 4 ইন্টু -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস এর ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে নেবে। তাহলে আমাকে যদি এই রকম জিনিস দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমি এই জিনিসগুলোকে বার করতে পারবো। এরপরে দেখো, হাইড্রোজেন পরমাণু তাদেরকে নিয়ে যখন এই বর্ণালীগুলো বিশ্লেষণ করা হয়েছিল, তখন আমি বিভিন্ন ধরনের বর্ণালী পেয়েছিলাম। তাদের নামগুলো কি কি? তাদের নামগুলো হচ্ছে লাইম্যান, বামার, পাশেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রিস। একটু বিষয়টা বলি। বিষয়টা কেমন? বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ধরো আমি এইরকম কতগুলো কক্ষ এঁকেছি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, আমি যদি বলি একটা পরমাণুর ক্ষেত্রে ম্যাক্সিমাম কক্ষ কতগুলো, তোমরা ম্যাক্সিমামই উত্তর দেবে স্যার 7টা। কারণ তোমাদের পর্যায় সারণী থেকে 7টা পর্যায় আছে, সেই অনুযায়ী বলো। ভুল। কক্ষ কতগুলো আমি জানি না। আমি যদি এর থেকে অনেক বেশি উচ্চ পরমাণু ক্রমাঙ্কে যদি মৌল বেরোয়, তার ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখবো হয়তো আরো বেশি কক্ষের প্রয়োজন হচ্ছে। সুতরাং কক্ষের সংখ্যা হচ্ছে অসীম, আমি জানি না কতগুলো আছে। আমি একটা মোটামুটি ধরে নিচ্ছি এতগুলো, ওপরে আরো কক্ষ রয়েছে, এই নামগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8, এরকম অনওয়ার্ডস আরো রয়েছে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে রেখা বর্ণালী পাই, আমরা তো প্র্যাকটিক্যালি রেখা বর্ণালী পেয়েছিলাম, মানে মাঝে মাঝে পাচ্ছিলাম, মাঝে মাঝে পাচ্ছিলাম না। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যে রেখা বর্ণালী পাই, রেখা বর্ণালী কথাটা মানেটা বুঝবে। রেখা বর্ণালী, বর্ণালী মানে ভিন্ন বর্ণের আলোর পট্টি, ব্যান্ড অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট। এইটা কখন সম্ভব? না যখন উচ্চ শক্তির স্তর থেকে যখন 1 নম্বর কক্ষে ইলেকট্রন নামে। তুমি খেয়াল করে দেখো, বিভিন্ন কক্ষ থেকে যখন কোনো একটা নির্দিষ্ট কক্ষে নামছে,
তখন তাদের তরঙ্গ সংখ্যা আলাদা আলাদা হচ্ছে, তাহলে কালার গুলো আলাদা আলাদা হবে। এই যে তুমি ব্যান্ড অফ স্পেকট্রা, যেটা বর্ণালী পেলে, অনেকগুলো ভিন্ন বর্ণের আলোর যে রেখা সমষ্টি পেলে, এইটাকে বলা হচ্ছে তোমার লাইম্যান সিরিজ, লাইম্যান শ্রেণী। এই লাইম্যান শ্রেণী এরপরে যখন উচ্চ শক্তির স্তর থেকে যখন নিম্ন শক্তির স্তরে নামবে, তখন যেটা পাওয়া যাবে একে বলা হচ্ছে বামার। লাইম্যান মানে যখন উপরের শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে নামবে। বামার যখন উপরের যে কোনো শক্তি স্তর থেকে 2 নম্বরে নামবে, তখন এই যে ব্যান্ড অফ স্পেকট্রা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে তোমার বামার। পাশেন 3 নম্বরে নামবে। যখনই নামগুলো বলা হবে তখনই কিন্তু বুঝে নেবে কোথায় নামবে, সেই জায়গাটা আমি ফিক্সড করে দিচ্ছি। পাশেন তারপরে যখন উপরের শক্তির স্তর থেকে যখন 4 নম্বরে নামবে, একে বলা হচ্ছে ব্র্যাকেট। উপরের শক্তির স্তর থেকে যখন কোথায় নামছে, 5 নম্বরে নামছে, তখন সেটাকে বলা হচ্ছে ফান্ড বা ফুন্ড সিরিজ। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমি এতগুলো রেখা বর্ণালী পেতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে সবগুলোকে আমি দেখতে পাবো কিনা, কে কোন রিজনে পড়ছে। সবগুলোকে আমরা দেখতে পাবো না। দেখতে পাবো না কেন? না, আমাদের চোখ যেটা হচ্ছে গিয়ে দেখতে পাই সেটা কি ভিজিবল রেঞ্জ। তাহলে যেটুকু তরঙ্গ সংখ্যার আলো আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে, মানে দৃশ্যমান অঞ্চলে পড়বে, সেগুলোকে দেখতে পাবো, বাকিগুলোকে পাবো না। অনেক ভাগ আছে, ইউভি, আইআর, নিয়ার আইআর, ফার আইআর, সব এগুলো রয়ে গেছে। তো এই লাইম্যান শ্রেণীটা পড়ে ইউভি রিজনে, অতি বেগুনি রশ্মি অঞ্চলের মধ্যে পড়ে। আমরা দেখতে পাবো না, মেশিন পাবে। দেখতে পাই কোনটা, যেটা যে বামার শ্রেণী, এটা যে ভিজিবল দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, বামার সিরিজ। পাশেন, ব্র্যাকেট, ফান, এগুলো সব হচ্ছে ইনফ্রারেড, বাংলায় বলা হয় অবলোহিত, ইনফ্রারেডের মধ্যে পড়ে। এদের মধ্যে এইটা হচ্ছে নেয়ার ইনফ্রারেড আয়ার, নিকটবর্তী অবলোহিত। আর এইখানে যারা আছে এরা হচ্ছে ফার ইনফ্রারেড। তাহলে এটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড, এগুলো হচ্ছে ফার ইনফ্রারেড এর মধ্যে পড়ছে। সুতরাং খেয়াল করে দেখো যে দেখতে পাওয়ার মধ্যে আমরা কাকে দেখছি, কেবলমাত্র ভিজিবলটাকে, বামার শ্রেণীটাকে দেখতে পাচ্ছি। তো এই বামার শ্রেণীর আমি 4 জনকে দেখতে, 4টে রেখাকে দেখতে পাই। একটা বলবো এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। তাহলে বামার শ্রেণীর আলফা, বিটা, গামা, ডেল্টা সেগুলো কোনটা একটু পরিষ্কার করি। তাহলে আমরা দেখতে পাই কেবলমাত্র বামার শ্রেণীটাকে। তার মানে উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন কোথায় নামছে, 2 নম্বর কক্ষে। তা বলছে এইচ আলফা, যেটা হচ্ছে আলফা সিরিজ, আলফা বামার। তার মানে হচ্ছে N1 সমান হবে 2 আর N2 সমান হবে 3। অর্থাৎ ঠিক তার উপরেরটা থেকে 3 নম্বর থেকে যখন 2 নম্বরে যখন নামবে, তখন এটাকে বলবো আমি আলফা শ্রেণী, বামার, আলফা বামার। এইচ বিটা, তার মানে N1 সমান অল টাইমস 2, তাহলে N2 সমান হচ্ছে কত, 4। তাহলে 4 থেকে 2 নম্বরে নামছে। এইচ গামা, তার মানে N1 সমান হচ্ছে 2 আর N2 সমান হচ্ছে 5। এইচ ডেল্টা, N1 সমান 2 আর N2 সমান কত, 6। মানে
খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে পার্টিকুলারলি প্রশ্ন দিই যে বামার শ্রেণীর যে বিটা বিটা সেই বিটার কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা কত হবে, তখন তুমি সেই ফর্মুলা ইউজ করবে, ল্যামডা বার ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে যদি আমি বলি বিটা, এইচ বিটা, তার তরঙ্গ সংখ্যা কত হবে, দ্যাট ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর এইচ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তাহলে এইভাবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দৃশ্যমান অঞ্চলে যে বামার যে রেখা বর্ণালীর যে রেখাগুলো রয়েছে, পার্টিকুলারলি তাদের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেগুলো আমরা বার করতে পারি। এবার দেখো, একটা ঘটনা হচ্ছে, তুমি বলবে স্যার হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন রয়েছে, তার সত্ত্বেও এতগুলো রেখা বর্ণালী দেবে কি করে, কি করে দেবে? যে ইলেকট্রনটা একবার নিচে নামলো সে আবার কখনো উপরে উঠলো? দেখো বাবা, একটা কথা বলি, হাইড্রোজেন যাকে নিয়ে কাজ করছে তাকে কি একটা গ্যাস নিয়ে কাজ করছে। তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে অনেক পরমাণু রয়েছে, বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে আছে, সবাই যে একই শক্তি স্তরে আছে এমনটা না। যার জন্যই আমরা কিন্তু এই রকম এতগুলো রেখা বর্ণালী পাই।